আসসালামু আলাইকুম। মিলিনিয়ার গ্রুপের সবাইকে স্বাগতম। রিয়েল এস্টেট সেলস প্রসেস অ্যান্ড ডেভেলপমেন্টের যে ক্লাসগুলো চলছে সেটার আজকে তৃতীয় দিন। আমরা গতকালকে শেষ করেছিলাম যে মানুষ কেন ফ্ল্যাট বা প্রপার্টি বা জমি ক্রয় করে এই বিষয়টার উপর আমরা 6টা মূল কারণ আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেই উপস্থাপনগুলো 6টা কারণকে উল্লেখ করে আমরা গতকালকে ক্লাস শেষ করেছি। আজকে সেই 6টা কারণের ডিটেলস এবং এর সাথে আরো কিছু আনুষঙ্গিক বিষয় আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো সবাই আশা করি ভালো আছেন এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের রিয়েল এস্টেট সেলস এর সেকেন্ড ক্লাসে। তো গতকালকে আমরা যে জায়গায় শেষ করেছিলাম সেটা হচ্ছে রিয়েল এস্টেট প্রপার্টি মানুষ কেন ক্রয় করে তার মূল যে 6টা কারণ ছিল সেটা হচ্ছে নিরাপত্তা এবং স্থিতিশীল জীবনের জন্য প্রপার্টি ক্রয় করে। দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে নিরাপদ ও ভবিষ্যৎ লাভের জন্য, মানে প্রথম হচ্ছে যেটা সেটা হচ্ছে নিরাপত্তার জন্য, দ্বিতীয়টা হচ্ছে বিনিয়োগের জন্য এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে সামাজিক মর্যাদা, সম্মান বা মর্যাদা, এটার জন্য মানুষ প্রপার্টি ক্রয় করে এবং চতুর্থ যেটা ছিল সেটা হচ্ছে ভবিষ্যতের প্রজন্মের জন্য প্রপার্টি ক্রয় করে। এছাড়া আরেকটা যে বিষয় ছিল সেটা হচ্ছে সামাজিক সুযোগ সুবিধার কারণ বা অর্থনৈতিক সুযোগ সুবিধার কারণে প্রপার্টি ক্রয় করে এবং মনস্তান্ত্রিক সন্তুষ্টির কারণে প্রপার্টি ক্রয় করে। তো এখন আমরা এটার একটা একটা করে ব্যাখ্যায় যাই যে আসলে কিভাবে এগুলো কাজ করে। ওকে, তো নিরাপত্তা ও স্থিতিশীলতার জীবনের জন্য, স্থিতিশীল জীবনের জন্য মানুষ প্রপার্টি ক্রয় করে। এর মানেটা কি? বাংলাদেশে আহ, নিজের বাড়ি, আমার নিজের বাড়ি, এটা একটা, এটা মানে হচ্ছে নিরাপত্তা ও সম্মানের একটা প্রতীক। আমরা এটা ফিল করি, মানুষ ফিল করে যে তার নিজের একটা বাড়ি থাকলে সে আলাদা একটা অনার ফিল করে। তো এই কারণে মানুষ নিরাপদ থাকার জন্য অথবা সম্মানী সেই জীবনটা পাওয়ার জন্য একটা প্রপার্টি ক্রয় করতে চায়। এখানে নিরাপত্তার যে বিষয়টা সেটা হচ্ছে যেমন যে ভাড়া থেকে মুক্তি পাওয়া, মানুষ আসলে ভাড়া থেকে মুক্তি পেতে চায়, পরিবারের জন্য স্থায়ী একটা ঠিকানা তৈরি করতে চায় বা ভবিষ্যতের নিশ্চয়তা নিশ্চিত করতে চায়। এই বিষয়গুলোর উপরে নির্ভর করে মানুষ একটা প্রপার্টি, বিশেষ করে একটা ফ্ল্যাটের ক্ষেত্রে একটা ফ্ল্যাট ক্রয় করতে চায় বা একটা প্লট ক্রয় করতে চায়। ওকে, সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে বিনিয়োগ ও ভবিষ্যৎ লাভের জন্য। পৃথিবীতে যতগুলো মানে বিনিয়োগের প্রসেস আছে তার মধ্যে সবচেয়ে লাভজনক একটা বিনিয়োগ হচ্ছে যে প্রপার্টিতে বিনিয়োগ। এবং এটা শুধু আজকের দিনে না, এটা দীর্ঘ মানে অতীতের সময়ও এই মার্কেটটা খুবই জনপ্রিয় একটা মার্কেট ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও ক্রমবর্ধমান জনসংখ্যার যে দেশগুলো সেখানে প্রপার্টির ডিমান্ড আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সো এখানে বিনিয়োগ করে এটা একটা লাভের জায়গা তৈরি হওয়ার কারণে মানুষ এই জায়গায় ইনভেস্ট করতে চায়। অনেক রিয়েল এস্টেট, অনেকেই আছে যারা রিয়েল এস্টেট ক্রয় করে ইনভেস্টমেন্টের কারণে। এটার যেমন হচ্ছে কি, আজকে যদি জমি বা ফ্ল্যাট কেনেন সেটা হচ্ছে সময়ের সাথে সঙ্গে সঙ্গে এটার দাম বাড়ে। এখান আবার যদি এটা ফ্ল্যাট হয়ে থাকে তাহলে এটার একটা প্রতি মাসে একটা স্থায়ী একটা ইনকামের একটা মানে পথ তৈরি হয়। এবং মজার ব্যাপার হচ্ছে যে এটা ব্যাংকের যে রিটার্ন তার চাইতে অনেক গুণ বেশি পাওয়া যায়। তো অনেকে বলে যে ফ্ল্যাট কিনলে ব্যাংকের রিটার্নের চাইতে খুব একটা বেশি পাওয়া যায় না, কারণ আমি যদি 1 কোটি টাকা ব্যাংকে রেখে দিই প্রতি মাসে যে টাকা আমি ইন্টারেস্ট আকারে পাবো, বাট আমি যদি একটা প্রপার্টি বা ফ্ল্যাট কিনি সেটা সেই আকারে প্রতি মাসে ভাড়ার টাকা দিয়ে সেটা ধারে কাছেও আসে না। এটা অনেকে বলে, কিন্তু আবার এটা কিন্তু সত্য যে 10 বছর পরে আপনি যদি 10 বছর ব্যাংকে টাকা রাখেন, সেই 1 কোটি টাকার 10 বছর পরে এটার যে ভ্যালুয়েশন হয়, বাট একটা ফ্ল্যাট যদি আপনি কিনে রাখেন সেটা 10 বছর পরে এটার ভ্যালুয়েশন কিন্তু অনেক গুণ বেশি। তো ভ্যালুয়েশনটা কমে কিভাবে, এটা যদি এখন আপনাদেরকে একটু উদাহরণ দেই সেটা আপনাকে বলতে পারি এভাবে যে ধরেন কোন এক ব্যক্তি আজকে থেকে 10 বছর আগে মানে 2015 সালে একটা ফ্ল্যাট কিনেছে 1 কোটি টাকা দিয়ে। সেই 1 কোটি টাকা তিনি যদি ফ্ল্যাট না কিনে ব্যাংকে জমা রাখতো তাহলে প্রতি মাসে উনি মানে প্রায় 1 লাখ টাকা করে পেত। বাট প্রবলেমটা কোথায় হচ্ছে, এই 1 কোটি টাকা যদি তার ক্যাশ থাকতো, 1 কোটি টাকা দিয়ে তিনি হয়তো ধরে নিই তখন যদি 70,000 টাকা করে মানে স্বর্ণের ভরি হয়, তাহলে
কত ভরি স্বর্ণ কিনতে পারত, সেটা যদি আপনি একটু হিসাব করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন বর্তমানে স্বর্ণের ভরি তার কিন্তু দ্বিগুণ। ওকে, তো ওইখানে কি স্বর্ণের ভ্যালুটা কখন বাড়ছে? যখন টাকার দাম কমে গেছে। মানে তখন যদি আপনি 1 কোটি টাকা দিয়ে 130 ভরি স্বর্ণ কিনতে পারতেন, এখন আপনি 1 কোটি টাকা দিয়ে 50 ভরি স্বর্ণ কিনতে পারতেছেন। ওকে, আই মিন টাকার ভ্যালুটা কিন্তু কমে গেছে বিধায় কিন্তু আপনি সেই স্বর্ণটা কিনতে পারতেছেন না। পাশাপাশি ওই সময় যে লোকটা 1 কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট ক্রয় করেছে, সে ফ্ল্যাটের 10 বছর তো একটা ভাড়া তিনি ইনকাম করেছেই, পাশাপাশি যেটা করেছে সেই ফ্ল্যাটের দাম বর্তমানে 10 বছর পরে এসে দেখা যাচ্ছে প্রায় 2 কোটি টাকা হয়ে গেছে। তো এই যে প্রপার্টির যে ওভার ভ্যালু, এই ওভার ভ্যালুটা যখন ক্যালকুলেশন করা হয় এবং টোটালটা যখন একত্রীকরণ করা হয় তখন বোঝা যায় যে এটার বিনিয়োগের ভবিষ্যৎ লাভটা কেমন। ওকে, তো এখানে অনেকেই আছে যারা এই লাভটা অর্জন করার জন্য ওনারা ব্যাংকে অথবা গোল্ডে ইনভেস্ট না করে প্রপার্টিতে ইনভেস্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর এটা হচ্ছে রিস্ক ফ্রি। বাংলাদেশের প্রেক্ষাপটে সচরাচর প্রপার্টির দাম গত অনেক বছরে মানে শুধু এটা ঊর্ধ্বমুখী এবং ঊর্ধ্বমুখী, যেহেতু এখানে জনসংখ্যার ক্রমবর্ধমান জনসংখ্যা এবং দেশের বাইরে থেকে প্রচুর পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসে, অর্থনৈতিক সচ্ছলতার দিকে বাংলাদেশ মানে নিম্ন আয় থেকে মধ্য আয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিসই প্রপার্টির দাম বাড়ার একটা মূল কারণ। ওকে, সো এই কারণগুলোকে কাজে লাগিয়ে অনেকে ইনভেস্টর আছে যারা বিভিন্ন প্রপার্টিতে ইনভেস্ট করে শুধুমাত্র ভবিষ্যতে এটা থেকে একটা লাভের অংশ গ্রহণ করার জন্য। সো আমরা দুইটা জিনিস ব্যাখ্যাটা পেলাম, একটা হচ্ছে নিরাপত্তার জন্য, বাংলাদেশে বেশিরভাগ লোক এখনো যারা কি করে তারা হচ্ছে নিরাপত্তার জন্য করে, দ্বিতীয় হচ্ছে বিনিয়োগের জন্য করে। ওকে, তৃতীয় যেটা সেটা হচ্ছে সামাজিক মর্যাদার জন্য করে। অনেকেই আছে যে দেখা গেল যে উনি হয়তো দীর্ঘদিন যাবৎ গুলশানে বসবাস করেন অথবা উত্তরায় বসবাস করেন অথবা ধানমন্ডি বসবাস করেন, কিন্তু উনি ওইখানে ওনার কোনো প্রপার্টি না থাকার কারণে উনি ওই সোসাইটির মেম্বারশিপ গ্রহণ করতে পারছে না। মানে ধানমন্ডি ক্লাবের মেম্বার অথবা গুলশান ক্লাবের মেম্বার, এটা একটা মানে সামাজিক মর্যাদা বহন করে। এই মর্যাদাটাকে গ্রহণ করার জন্য অনেকে ওই এলাকায় একটা প্রপার্টি ক্রয় করতে চায়। ওকে, তো তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমরা তিনটা বিষয় এখানে উপস্থাপন করলাম। প্রথম হচ্ছে নিরাপত্তা, দ্বিতীয় হচ্ছে ভবিষ্যৎ বিনিয়োগ, ভবিষ্যতের জন্য বিনিয়োগ, এবং তৃতীয় হচ্ছে সামাজিক মর্যাদা। নিজের ফ্ল্যাট অনেকের কাছে শুধু বসবাস নয়, এটা একটা সামাজিক মর্যাদার প্রতীক। মানে ধরেন ওনার হয়তো মিরপুরে একটা ফ্ল্যাট আছে কিন্তু গুলশানে তো নাই। ওকে, মিরপুর ডিএইচএস এ থাকে, এখন তিনি গুলশানের মানে মুভ করতে চাচ্ছে স্ট্যাটাস ডেভেলপ করার জন্য। ওকে, তো এই বিষয়গুলো রিয়েল এস্টেটে ইনভেস্টের একটা মেজর কারণ। তো আপনি যখন সেলস প্ল্যান ডেভেলপ করবেন তখন যদি আপনি ক্রেতার এই সাইকোলজিটা একটু বুঝে নিতে পারেন তাহলে দেখবেন আপনার সেলস প্ল্যানটা সহজ হয়ে গেছে। ওকে, তো আমরা এর পরেরটাতে যদি দেখি পরিবার বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা কেমন হয়। সাপোজ ধরেন কোন এক ব্যবসায়ী ওনার হয়তো মেয়ের ঘরের নাতি হয়েছে, তার নাতিকে একটা গিফট করবে, খুবই সিম্পল একটা বিষয়, নাতিকে একটা গিফট করতে যাচ্ছে। তার সন্তানের মানে বিয়ে হয়ে গেছে, তাকে আর আলাদাভাবে থাকার জন্য আর একটা প্রপার্টি তাকে গিফট করছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর কারণে কিন্তু এখন একজন মানুষ একাধিক প্রপার্টি ক্রয় করতে পারে। ওকে, অনেকে জমি বা ফ্ল্যাট কেনেন সন্তানদের ভবিষ্যতের জন্য। ওকে, তো তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমরা এই পর্যন্ত যে চারটা জিনিস দেখলাম সেটা হচ্ছে প্রথম যে ফ্ল্যাট কেনেন, প্রথম কেনাটা হচ্ছে নিরাপত্তার জন্য, দ্বিতীয় কেনাটা হচ্ছে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য হতে পারে, তৃতীয় যেটা কেনে সেটা হচ্ছে সামাজিক স্ট্যাটাস, চতুর্থ হচ্ছে তার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের জন্য
প্রপার্টি ক্রয় করে। ওকে, চতুর্থ যে জিনিসটা তারপরে যেটা আসে সেটা হচ্ছে সামাজিক সুযোগ সুবিধা, অর্থনৈতিক বা সামাজিক সুযোগ সুবিধার কারণে। আমি যদি ঢাকাকে ফোকাস করে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে থাকি, যে হয়তো একজনের সন্তান, তিনি হয়তো ভিকারুননিসা স্কুলে ভর্তি হয়েছে, ও এটা শাখাটা হচ্ছে বসুন্ধরা। ওকে, তো এখন উনার কাছে, উনি যেহেতু উনার সন্তান ভিকারুননিসায় ভর্তি হয়েছে, তো বসুন্ধরার আশেপাশে উনি তখন একটা ফ্ল্যাট ক্রয় করার চেষ্টা করেন। এটা হচ্ছে সামাজিক সুযোগ সুবিধার একটা কারণ। ওকে, সেম অর্থনৈতিক সুযোগ সুবিধারও একটা ব্যাপার থাকে, যেমন গভর্নমেন্টের অনেক সময় প্রজেক্ট আসে, যে প্রজেক্ট গুলোতে মানুষ ক্রয় করতে চায়, যেমন মেট্রো রেল হওয়ার কারণে মানুষ এখন উত্তরা, মিরপুর এই লোকেশন গুলোতে যে পরিমাণ চাহিদা বেড়েছে, সেম অন্য অনেক জায়গাতে হয়তো এই এতটা চাহিদা বাড়ে নাই। ওকে, উন্নত লোকেশনের কারণে বা উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এটার চাহিদাটা বেড়ে গেছে। সেম সরকারি কিছু কিছু সময় প্রণোদনা আসে, যেমন ব্যাংক লোনের একটা সুযোগ সুবিধা আসে, সেই সুযোগ সুবিধাগুলো যখন আসে তখন তারা এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করার জন্য প্রজেক্টে হোক বা প্রজেক্টের বাইরে হোক, ব্যাংকের সুযোগ সুবিধা হোক বা গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টের কারণে হোক, তখন মানুষ প্রপার্টি ক্রয় করতে চায়। ওকে, আর লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক একটা কারণ, এবং এটা এরকম একটা জায়গা, সেটা হচ্ছে আমার নিজের বাড়ি নাই, এটা এই ফিলটা উনি আর নিতে পারছে না, উনি আসলে চায় যে আমার একটা নিজের বাড়ি হোক, আমার নিজের ঠিকানা। ওকে, তো এই জায়গাটার কারণেও মানুষ প্রপার্টি ক্রয় করে। এবং এখানে যারা যারা প্রপার্টি ক্রয় করে, অনেকে দেখা যায় হয়তো ব্যাংক লোন নিয়েও প্রপার্টি ক্রয় করে। দেখা গেল প্রপার্টির দাম হচ্ছে 1 কোটি টাকা, তিনি হয়তো 70 লাখ টাকা অ্যারেঞ্জ করেছে, 30 লাখ টাকা ব্যাংক লোন নিচ্ছে। এরকমও হয়, আবার ঠিক রিভার্সও হয়, যে 30 লাখ টাকা উনি অ্যারেঞ্জ করেছে আর 70 লাখ টাকা ব্যাংক লোন নিচ্ছে, এভাবেও হয়। ওকে, তো তাহলে আমরা এই জিনিসটা আমরা গত ক্লাসের পরে আজকে আজকে সেকেন্ড ক্লাসে এই জিনিসটা ক্লিয়ার করলাম, একটা মানুষ কি কি কারণে প্রপার্টি ক্রয় করে। সো একজন সেলসম্যানের প্রথম কাজ হচ্ছে আপনার ক্রেতা কি কারণে প্রপার্টি ক্রয় করতে চাচ্ছে এটাকে আইডেন্টিফাই করে নিয়ে আপনি যদি সেলস প্ল্যান করতে পারেন, আপনার জন্য সেলস প্ল্যানটা খুবই ইজি হবে। ওকে, সো এখন আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে রিয়েল এস্টেট সেলস এর মূল কাজগুলো কি কি। একটা সেলস টিমের প্রধান, মানে পুরো যদি আমি পুরো সেলস ডিপার্টমেন্ট বা সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট সহ যদি আমি কথাটা বলে থাকি, মূল যে কাজগুলো, সেই কাজগুলোকে যতভাবে ভাগ করা যায় আমি আজকে এখন আপনাদের সামনে একটা একটা করে উপস্থাপন করছি। প্রথমত যে কাজটা সেটা হচ্ছে সম্ভাব্য ক্রেতা খোঁজা। একটা রিয়েল এস্টেট সেলস টিমের মূল কাজ, প্রথম কাজ হচ্ছে সম্ভাব্য ক্রেতা খোঁজা, এবং সেলসম্যানের পর এখান থেকেই কাজটা শুরু হয়ে যায়, তার একজন ক্রেতার চাহিদা নির্ণয় করা এবং ক্রেতার সম্ভাব্যতা যাচাই করা। মানে উনি কি টাইপের প্রপার্টি ক্রয় করতে চাচ্ছেন, ওনার চাহিদাটা কি, এটা জানাটা যেমন একজন সেলসম্যানের কাজ, সেম ইনি আসলে কতটুকু সিরিয়াস, তিনি সম্ভাব্যতাটা কতটুকু, উনি কি এই খুব ইমিডিয়েটলি প্রপার্টি ক্রয় করতে চাচ্ছেন নাকি আপাতত যাচাই বাছাই করছেন, পরবর্তী কোনো একটা সময় ডিসিশন নেবে, এই ডিসিশনটা নেওয়াটা একটা সেলসম্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ওকে, সো এখানে সেলস টিমের কাজের ভিতরে সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে একজন সম্ভাব্য ক্রেতা খুঁজে বের করা, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ক্রেতার চাহিদা নির্ণয় করা, তৃতীয় যেটা সেটা হচ্ছে ক্রেতার সম্ভাব্যতা যাচাই, চতুর্থ প্রপার্টি ও প্রজেক্ট দেখানো। ওকে, মানে এটা প্রেজেন্টেশন। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে দাম ও শর্তের সমঝোতা, মানে কোনো টার্মস এন্ড কন্ডিশন যদি থাকে সেগুলো নিয়ে আলোচনা করা, ফাইনালি বিক্রয় সম্পূর্ণ করা। ওকে, আর এরপরে যেটা থাকে সেটা হচ্ছে বিক্রয় পরবর্তী সহযোগিতা। আর প্রপার্টি এরকম একটা বিষয়, এটা যখন সেল হয় এটা শুধুমাত্র যে আমি আপনাকে টাকা দিলাম আপনি আমার প্রপার্টি নিয়ে নিলেন, এতটুকু সম্পর্কের ভিতরে প্রপার্টি সেল হওয়াটা কঠিন। এখানে দীর্ঘমেয়াদী একটা রিলেশনশিপ তৈরি হয়, এবং এই রিলেশনশিপটা দীর্ঘমেয়াদী, যেহেতু একটা প্রপার্টি লেনদেন করতে একটা সময় সাপেক্ষ ব্যাপার, তার জন্য এটা বিক্রয় পরবর্তী সার্ভিসটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা রিয়েল এস্টেট সেলস এর মূল কাজগুলোকে যে কয়টা ধাপে ভাগ করলাম সেটা এখানে উপস্থাপন করলাম। প্রথম হচ্ছে সম্ভাব্য ক্রেতা খোঁজা, দ্বিতীয় হচ্ছে ক্রেতার চাহিদা নির্ণয় করা, তৃতীয় হচ্ছে ক্রেতার সম্ভাব্যতা যাচাই করা, প্রপার্টি ও প্রজেক্ট দেখানো, দাম ও শর্তের সমঝোতা, বিক্রয় সম্পূর্ণ করা, এবং সর্বশেষ হচ্ছে বিক্রয় পরবর্তী সহায়তা করা। তো এই জিনিসগুলো আজকে আমরা
ধাপে ধাপে আপনাদের সাথে উপস্থাপন করছি। আজকে যে ক্লাস, এই ক্লাসে আমরা প্রথম 3টা পার্ট আপনাদের সাথে উপস্থাপন করব এবং পরবর্তীতে আপনাদের সাথে উপস্থাপন করব পরবর্তী মানে 4টা পার্ট। তো প্রথম যে পার্টটা সেটা হচ্ছে সম্ভাব্য ক্রেতা খোঁজা। আমরা সম্ভাব্য ক্রেতা খোঁজার ক্ষেত্রে আমরা কি করতে পারি? সম্ভাব্য ক্রেতা খোঁজার ক্ষেত্রে কোম্পানির গঠন অনুযায়ী, কোম্পানির প্রতিষ্ঠার কাল থেকে শুরু করে কিভাবে ডে বাই ডে বড় হবে আপনাদের সামনে এখন আমি এই জিনিসগুলো উপস্থাপন করছি। ক্রেতা খোঁজার ক্ষেত্রে কোম্পানির গঠনটা খুব ইম্পর্টেন্ট। আপনি কোন লেভেলে আছেন, কোন লেভেল থেকে কোন লেভেলে যেতে চান। আপনি যত বড় লেভেলে যাবেন আপনাকে ঠিক তত বড় আয়োজন করতে হবে। প্রথম দিকে যদি আপনি কোম্পানি শুরুর দিকে হয়ে থাকে তাহলে নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে আপনি প্রপার্টি ক্রয় বিক্রয় করতে পারেন। ওকে, বাট কোম্পানিটা যখন একটু বড় হবে, আপনার একটা প্রজেক্ট থেকে যখন দ্বিতীয় প্রজেক্টে যেতে চান বা আপনার প্রজেক্ট বাড়াতে চান, তখনই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেই এলাকায় আপনি কাজ করছেন সেই এলাকার লোকাল নেটওয়ার্ক ডেভেলপ করতে হবে। যে কারণে আমি আপনাদেরকে প্রায় সময় বলি, যেখানে যে কাজ করেন আপনি প্রথমে একটা একটা নির্দিষ্ট লোকেশনে ফোকাস করেন। কারণ আমরা এরকম অনেক জায়গায় দেখেছি একই ব্যক্তি মানে বিভিন্ন লোকেশনে একসাথে কাজ করতে যে ওই লোকাল নেটওয়ার্ক তৈরি করতে ব্যর্থ হওয়ার ফলে কোম্পানিটা অল্প কিছু দিনের মধ্যে একটা ঝুঁকির সম্মুখীন হয়। তো এই ঝুঁকিটা দূর করার জন্য আপনাদের যেটা উচিত সেটা হচ্ছে একটা নির্দিষ্ট এলাকায় প্রথমে নিজস্ব নেটওয়ার্ক দিয়ে একটা বিজনেস শুরু করতে হবে এবং পরবর্তীতে ওই এলাকার লোকাল যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা ইউজ করা শুরু করতে হবে। এটা যদি আপনি কমপ্লিট করে নিতে পারেন যে লোকাল নেটওয়ার্ক গুলোর মানে ইউজ করা আপনি শুরু করাচ্ছেন, এরপর আপনাকে যেটা করতে হবে এর পাশাপাশি, মানে এটা কিন্তু এরকম না যে আপনি লোকাল নেটওয়ার্ক শেষ হওয়ার পরে আপনি শুরু করবেন, তা কিন্তু না। একটা বিষয়টা এরকম হবে যে আপনি নিজস্ব নেটওয়ার্কটা যখন শুরু করছেন, আপনার কোম্পানি বড় করার জন্য প্রথম দিকে লাভের দিকে না তাকিয়ে আপনার কোম্পানিকে রান করার উদ্দেশ্যে লোকাল নেটওয়ার্কের কাজটা শুরু করতে হবে এবং লোকাল নেটওয়ার্কটা যখন আপনি বিল্ড আপ করা শুরু করবেন, ঠিক তখনই অনলাইন অফলাইন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনার কোম্পানির প্রচার প্রসার শুরু করে এবং নতুন নতুন ক্রেতা খোঁজার কাজটা শুরু করে দিতে হবে। ওকে, তো তাহলে আমরা 3টা লেভেল বলছি। প্রথম হচ্ছে নিজস্ব নেটওয়ার্ক, সেকেন্ড হচ্ছে লোকাল নেটওয়ার্ক, থার্ড হচ্ছে আপনাকে বিজ্ঞাপন বা প্রচারের দিকে যেতে হবে, মিডিয়া ব্যবহার করা শুরু করতে হবে। এটা হতে পারে অফলাইন, হতে পারে অনলাইন। এই লেভেল পর্যন্ত পৌঁছার পর পরবর্তীতে যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে প্রপার্টি রিলেটেড বিভিন্ন ফেয়ার হয়, বিজনেস রিলেটেড বিভিন্ন ফেয়ার হয়, বিভিন্ন ইভেন্ট হয়। এই ইভেন্টগুলোর আয়োজন করতে হবে এবং পাশাপাশি বিভিন্ন ফেয়ারে আপনাকে অংশগ্রহণ করতে হবে। ওকে, এই ইভেন্ট গুলো বিভিন্ন রকম হতে পারে। হতে পারে আপনি একটা প্রজেক্ট উদ্বোধন করছেন, তখন আপনি এখানে একটা ইভেন্ট চালু করলেন, অথবা প্রজেক্ট হ্যান্ড ওভার দিচ্ছেন তখন একটা ইভেন্ট চালু করছেন, অথবা আপনি একটা যদি বড় প্রজেক্ট হয়ে থাকে সেই প্রজেক্টে অনেকগুলো ক্রেতা যারা আছে তাদেরকে হয়তো বাৎসরিক কোনো একটা বিশেষ দিনে, হতে পারে আপনার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী, হতে পারে জাতীয় কোনো একটা উৎসবে তাদের সবাইকে একটা গেট টুগেদার করলেন, সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে এসে একটা ইভেন্ট করলেন। এতে করে কি হলো, একজন ক্রেতা যখন আসে তার সাথে হয়তো আরো 5জন মানে বন্ধু বা তার রিলেটিভ কেউ আসতেছে, সেখান থেকেও একটা আপনার নেটওয়ার্কটা বড় করার একটা জায়গা তৈরি হয়। তো এই ধাপগুলো আপনাকে বিজনেসটা রান করার পর থেকে ডে বাই ডে এই কাজগুলো করতে হবে। আর লাস্ট যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট এন্ড ব্র্যান্ডিং। আপনি যত বেশি কমিউনিটি এঙ্গেজমেন্ট করতে পারবেন, বিভিন্ন সময়ে পুরো আপনার যত পুরনো ক্লায়েন্ট আছে, নতুন ক্লায়েন্ট আছে, আপনার নেটওয়ার্কে যারা আছে, লোকাল নেটওয়ার্কে যারা আছে, অফলাইন বা অনলাইনের মাধ্যমে যারা এই পর্যন্ত আপনাদের সাথে তাদের ক্রয়ের ইচ্ছা পোষণ করেছে বা আপনাদের সাথে যোগাযোগ করেছে, এদের সবার সাথে সব সময় কমিউনিটি একটা এঙ্গেজমেন্ট এবং ব্র্যান্ডিং এর যে প্রসেস, সেই প্রসেসটার মধ্যে যদি থাকা যায়, তাহলে এই সম্ভাব্য ক্রেতা খোঁজার বিষয়টা ডে বাই ডে ইজি হয়ে আসবে। তবে বলি, এটা কিন্তু একদিনের কাজ না, এটা সময় সাপেক্ষ ব্যাপার। কেউ যদি মনে করে থাকে আমি আজকে অনলাইনে পোস্ট করলাম, আগামী কালকে থেকে আমি ক্রেতা পেয়ে যাব, ব্যাপারটা হয়তো তা না। আপনি যখনই পোস্ট করবেন দেখা যাবে আপনার প্রতিযোগী যারা আছে তাদেরও অনেকে আপনাকে ফোন দিবে, অনেকে আপনার কাছ থেকে তথ্য নেওয়ার জন্য ফোন দিবে। এখানে বিরক্ত না হয়ে এই ডাটা বেসটা তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। কোন ফোন নাম্বারটা হচ্ছে আপনার কম্পিটিটরের ফোন নাম্বার, কোন ফোন নাম্বারটা হচ্ছে আপনার সম্ভাব্য ক্রেতার ফোন নাম্বার, কোন ফোন নাম্বারটা হচ্ছে যারা এখন ইন্টারেস্টেড না কিন্তু তথ্য সংগ্রহ করছে, মানে ভবিষ্যতে কেনার ইচ্ছে আছে তাদের ফোন নাম্বার। এই যে একটা ডাটাবেস আপনার ডে বাই ডে তৈরি করতে হবে, যেটা তৈরি করতেও কিন্তু একটা প্রতিষ্ঠানের 4-5 বছর লেগে যায়। তবে এটা সত্য,
আপনি যেহেতু হাই ভ্যালু প্রোডাক্ট বিক্রি করার চিন্তা করছেন, সম্ভাব্য ক্রেতাটা আপনার মাথায় নিতে হবে শুধু আজকের দিনের ক্রেতা না। এটাকে আপনার মাথায় নিতে হবে। আপনি এখন থেকে শুরু করবেন, শুরু করতে করতে 1 বছর পরে আপনার হাতে ক্লায়েন্ট ব্যাংক তৈরি হবে। সেই ক্লায়েন্ট ব্যাংক থেকে আপনি ফল পাওয়া শুরু করবেন 2 বছর 3 বছর পর দিয়ে। তো এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট। তো ক্রেতা খোঁজার ক্ষেত্রে আমরা এই 5টা লেভেল মেনটেন করে কাজ যদি করি, আই বিলিভ দ্যাট আপনারা খুব অল্প সময়ের মধ্যে ক্রেতা খুঁজে পাবেন। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ক্রেতা পেলেই হলো না, সে তাদের যে চাহিদা নির্ণয়, এটা খুব ইম্পর্টেন্ট। তাদের চাহিদাটা বুঝবেন কিভাবে? তাদের চাহিদা বোঝার সবচেয়ে কার্যকর উপায় যেটা, সেটা হচ্ছে সঠিক প্রশ্ন করা। আপনি তাকে যদি সঠিকভাবে প্রশ্ন করতে পারেন, তাহলে তাদের চাহিদা বোঝাটা খুব একটা কঠিন কাজ না। তবে এরপরে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি যে প্রশ্ন করবেন, প্রশ্নটা যেন তদন্তর মতো না হয়। সে যেন ফিল না করে যে আমাকে এই প্রশ্ন কেন করছে। এটা যেন মনে হয় যে আপনি তাকে হেল্প করার জন্য তার কাছে জানতে চাচ্ছেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ভাই আপনি মানে কবে কিনবেন, কবের মধ্যে বুকিং দিতে চাচ্ছেন, এই কোশ্চেনটা যেন তিনি ফিল না করে যে আমাকে এভাবে কোশ্চেন করছে। আপনি যদি সেম একই কোশ্চেন যদি আপনি আরো কয়েকভাবে করতে পারেন, আপনি যদি এভাবে বলেন যে স্যার আপনি কি ইমিডিয়েটলি ডিসিশন দিচ্ছেন, নাকি আপনার হয়তো সময় লাগবে, আপনি কি ব্যাংক লোনের ব্যবস্থা করতে চাচ্ছেন, নাকি আপনি ক্যাশে নেবেন। তো এই যে ক্যাশ নেওয়ার বিষয়টা বা ব্যাংক লোনের ব্যাপারটা, এই বিষয়গুলো যেন একজন ক্রেতা সে যেন ডিফেন্সিভ না ফিল করে। ওকে, সে যেন ফিল করে যে আপনি তাকে হেল্প করার জন্য করছেন, আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা যেন পজিটিভ হয়। তো আপনি যখনই কোশ্চেন করবেন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো একজন ক্রেতাকে যখন কোশ্চেন করবেন, তো কিছু কিছু কোশ্চেন আছে যে কোশ্চেন গুলো খুব কমন, এগুলো আপনি যত দ্রুত ক্রেতার কাছ থেকে নিয়ে নিতে পারবেন, আপনি ডিসিশন নেওয়াটা খুব ইজি হবে। আপনি যখনই প্রশ্ন করবেন যে আপনি কেন ফ্ল্যাট কিনবেন, এটা কিন্তু খুবই কঠিন একটা একটা কোশ্চেন, হ্যাঁ। কিন্তু এই কোশ্চেনটা আপনাকে জানতে হবে যে ক্রেতা কেন ফ্ল্যাটটা কিনতে চাচ্ছে, থাকার জন্য নাকি ইনভেস্টমেন্টের জন্য। ওকে, এটা কি নিজে থাকবে নাকি উনি মানে সন্তানকে গিফট করার জন্য কিনছে। ওকে, উনি কি ওই ওই এলাকার স্ট্যাটাস বৃদ্ধির জন্য কিনতে যাচ্ছে, নাকি তার নিরাপত্তার জন্য, আপাতত একটা ফ্ল্যাট হলেই চলে। তো ক্রেতার এই যে কোশ্চেনটা, এটা আপনাকে আগে ক্লিয়ার হতে হবে। বর্তমানে তিনি কোথায় থাকেন, ভেরি ইম্পর্টেন্ট। তিনি বর্তমানে কোথায় থাকেন এবং কোথায় কিনতে চায়, লোকেশনের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। একটা লোক মিরপুরে কিনতে চায়, কেন কিনতে চায়, তার সন্তান মণিপুর স্কুলে পড়ে। এখন এই লোকটাকে আপনি যদি জোর করে উত্তরায় নিতে চান বা বসুন্ধরায় নিতে চান বা গুলশানে নিতে চান, ইটস নট পসিবল। বিকজ অফ ওনার মাইন্ডসেট কিন্তু রেডি হয়েছে, উনি ওনার সন্তানের ফ্যাসিলিটিকে উনি প্রায়োরিটি দিচ্ছে, উনি সামাজিক ফ্যাসিলিটিটা প্রায়োরিটি দিচ্ছে, যে উনি ওনার সন্তান মণিপুর স্কুলে পড়ে, তো মণিপুরের আশেপাশে যদি উনি থাকেন, তাহলে 8-9 বছর ওইখানে থাকতে হবে বা 6-7 বছর ওইখানে থাকতে হবে, উনি এই ফ্যাসিলিটিটা নিতে চায়। ওকে, এরপরে যেটা, সেটা হচ্ছে আপনার বাজেট কত টাকার মধ্যে, এটা ভেরি ইম্পর্টেন্ট। বাজেটটা জানাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এই বাজেটটা জিজ্ঞাসা করতে গেলেও আপনাকে সেইভাবেই প্রশ্ন করতে হবে যে আপনার বাজেট কত, এটা যেন কোশ্চেন না হয়। ঠিক আছে, স্যার আমাদের এত এত বাজেটের মধ্যে প্রপার্টি আছে, তো আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। আপনি কি স্যার এই আপনি যে বাজেটের মধ্যে চাচ্ছেন, এই বাজেটের মধ্যে রেডি ফ্ল্যাট চাচ্ছেন নাকি অনগোয়িং চাচ্ছেন স্যার। আপনি যে ফ্ল্যাটটা নিতে চাচ্ছেন, এই ফ্ল্যাটটা কি স্যার আপনি কি ক্যাশ নেবেন নাকি হোম লোনের মাধ্যমে নেবেন। আপনি কি ব্যাংক লোন নিতে চাচ্ছেন, ব্যাংক লোনের প্রসেসটা কি আমরা করে দিব নাকি আপনি কি মানে প্রসেস করে আসছেন। এই যে বিষয়গুলো, এগুলো ক্লিয়ার হয়ে জানতে, যত বেশি আপনি এইগুলোর তথ্য জানতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে ক্রেতাটা আসলে কতটুকু রেডি টু বাই। ওকে, এরপর একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আপনি যখন প্রজেক্ট ভিজিট করাচ্ছেন অথবা তার সাথে ডিসিশন নিচ্ছেন, তখন আপনার একটা জিনিস মাথায় নিতে হবে, এখানে মূল ডিসিশন মেকারটা কে। আপনি যার সাথে কথা বলছেন, নাকি যার সাথে কথা বলছেন তার সাথে যিনি আসছেন তিনি, মানে এখানে মূল ডিসিশন মেকারটা যিনি, উনি কি আপনার প্রজেক্ট ভিজিটের সাথে উপস্থিত আছেন, নাকি উনি পরবর্তীতে আবার আসবেন, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এরপরে যে কোশ্চেনটা আপনাকে বের করে নিতে হবে, যে একজন ক্রেতা যখন প্রপার্টি ক্রয় করতে চাচ্ছে, তার কাছে ইম্পর্টেন্ট কি, মানে উনি কি কম প্রাইসে কিনতে চাচ্ছে, এই কারণে ওইটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ, নাকি উনি একটা সোসাইটি চাচ্ছে, যে সোসাইটির আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা কি কি আছে না আছে, এটা খুব ইম্পর্টেন্ট।
নাকি উনি যে জায়গাটা থাকতে চাচ্ছে ওইখান থেকে কমিউনিকেশনটা কত সহজ এটা ইম্পর্টেন্ট, নাকি উনি যে এলাকায় থাকতে চাচ্ছে ওই এলাকায় ওই ফ্ল্যাটের আশেপাশে আর কারা থাকে এটা ইম্পর্টেন্ট। তো আপনি এই জিনিসগুলো, এই কয়েকটা কোশ্চেন যদি আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে যদি আপনি একটুখানি জেনে নিতে পারেন, তাহলে মোটামুটি আপনি নিশ্চিত হতে পারেন যে ক্রেতার চাহিদাটা কি, কি টাইপের মানে প্রপার্টি উনি নিতে চাচ্ছেন। তাহলে আপনি ক্রেতাকে অ্যানালাইসিসটা করে নিলে দেখবেন আপনার সেলস প্রসেসটা অনেক ইজি হয়ে গেছে। আমাদের অনেক সময় হয় কি এই প্রসেসটাই আমরা মাথায় নেই না যে আসলে ক্রেতা কি চাচ্ছে বিষয়টা, আমার কাছে এটা আছে স্যার, এটা দেখেন, আমার এটা আছে, এই ফ্ল্যাটটা ভালো। এই যে আমারটা দেখানোর চাইতে আপনি যদি কাস্টমারটা কি চায় সে ফিল করে যদি আপনি তাকে প্রপার্টি দেখাতে পারেন, আপনার প্রপার্টি ভিজিটার কাজটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, তো এই কোশ্চেন গুলো যদি আপনি বের করে নিতে পারেন তাহলে ক্রেতার বোঝার ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। তবে ক্রেতার চাহিদা বোঝার ক্ষেত্রে আমরা যে ধাপগুলো মেনটেন করার কথা সবসময় শেয়ার করি সেটা হচ্ছে প্রথম যে কাজটা সেটা হচ্ছে লিসন। লিসন, আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে ক্রেতা কি চায়, ক্রেতা কিভাবে চায়, ক্রেতা কখন চায়, ক্রেতা কার জন্য চায়, এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার করে বোঝেন এবং ক্রেতার কি ডিমান্ড, ক্রেতার এই ডিমান্ডের মধ্যে কি কি তার মানে নতুন নতুন চাওয়া আছে বা তার আর আদার্স কি কি এক্সপেকটেশন আছে, এই বিষয়গুলো আপনি যদি খুব ইজিলি তাকে মন খুলে বলতে দেন, দেখবেন আপনার কোশ্চেন করাটা সহজ হয়ে যাবে। আমাদের হয় কি আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমরা ব্রোশারটা ওপেন করি এবং তাকে বোঝানো শুরু করে দিই যে আমাদের এই প্রোডাক্ট আছে। এটা না করে ক্রেতা কি চায় এটা যখন আপনি শোনা শুরু করবেন তখন দেখবেন আপনার কোশ্চেন করার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমাদের চাহিদা বোঝার জন্য আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে ক্রেতাকে ভালো মতো জানার জন্য তার কথাগুলো শোনা এবং তাকে সঠিকভাবে প্রশ্ন করা। এরপরে তিনি কিভাবে চায় এটা অবজার্ভ করা। কিভাবে চায় বলতে হচ্ছে উনি কি ব্যাংক লোন নিবে, এটা কি উনি রেডি, উনি কোন এলাকায় লোকেশনটা চাচ্ছে সেটা কি উনি প্রিপেয়ার্ড, উনি কত বেডের ফ্ল্যাট চাচ্ছে এই বিষয়গুলো কি উনি একদম মানে মানসিকভাবে প্রস্তুত। এই জিনিসগুলো আপনি ক্লায়েন্টের কাছ থেকে অবজার্ভ করেন, উনি কি এখনই প্রজেক্টটা ভিজিট করতে চাচ্ছে নাকি মানে সময় নিতে চাচ্ছে, আপনি যখনই ফোন দেন তো উনি কি ফোনটা রিসিভ করে নাকি না, এই যে এই একটা অবজারভেশনের ব্যাপারটা তৈরি হওয়া উচিত। তারপরে যেটা সেটা হচ্ছে ফিল, এবং লাস্টে যেটা সেটা হচ্ছে কনফার্ম। মানে পাঁচটা ধাপগুলো কি, প্রথমে হচ্ছে লিসন, দেন হচ্ছে আস্ক, দেন হচ্ছে অবজার্ভ, তারপর হচ্ছে ফিল, দেন হচ্ছে কনফার্ম। সো এই পাঁচটি ধাপে আপনি যদি একটা ক্লায়েন্টের তার চাহিদা বোঝার চেষ্টা করেন, আপনি নিজে ফিল করবেন যে আপনি ক্রেতার চাহিদা অনেকাংশে বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী যদি আপনি তাকে সার্ভিস দিতে পারেন, ক্রেতা সেলস ক্লোজটা খুব ইজি হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তো এখন যদি আপনি ক্রেতার চাহিদাটা বুঝে থাকেন তারপর আপনাকে যে জিনিসটা বুঝতে হবে ক্রেতার সম্ভাব্যতা, মানে উনি মানে কতটুকু পজিটিভ। ওকে, তো এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। কোন ক্রেতা শুধু জানতে আসছে, মার্কেট সার্ভে করতেছে, আর কোন কথা আসলে সত্যি কিনতে চাচ্ছে, এই জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আলটিমেটলি আপনি যে শ্রম দেন সেই শ্রমটা পণ্ডশ্রম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে নতুন ক্রেতা খোঁজাটা যেমন ইম্পর্টেন্ট, তার চাহিদা বোঝাটা যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি তার সম্ভাবনার ব্যাপারটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। উনি কি খুব রিসেন্ট ডিসিশন নেবেন নাকি এখন পর্যন্ত উনি মার্কেট সার্ভে করতেছে, এই জিনিসটা বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট। এটা কিভাবে বুঝবেন, এটা বুঝবেন যখন চারটি বিষয় আপনি একটা ক্রেতার মধ্যে একদম স্পেসিফিক আকারে তার ভিতরে এই জিনিসগুলো যখন স্বচ্ছতা পাবেন। এক নাম্বার হচ্ছে উনি কোন লোকেশনে কিনতে চাচ্ছে, দুই নাম্বার হচ্ছে তিনি কেমন সাইজের মধ্যে নিতে চাচ্ছেন, তারপরে যদি তিনি টাইম মানে কতটুকু টাইমের মধ্যে নিতে চাচ্ছেন, 2 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, ইমিডিয়েটলি বুকিং দিয়ে দিবে, উনি যদি ভালো ফ্যাসিলিটি পায় বুকিং দিয়ে দিবে, এই টাইমটা তার কাছে যদি আপনি জেনে থাকেন। এরপরে যেটা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, উনি কি ফুল পেমেন্ট ক্যাশ করবে নাকি ব্যাংক লোন নিবে, উনি কি কিস্তিতে দিতে চায় নাকি এট এ টাইম দিয়ে উনি রেডি ফ্ল্যাট দিতে চায়, এই চারটা জিনিস যখন আপনি একটা ক্রেতার সাথে কথা বলে বুঝতে পারবেন, আপনি ধরে নিতে পারেন যে আপনি ক্রেতার সম্ভাব্যতাটা যাচাইটা অনেকটা ইজি হয়ে গেছে।
ওকে, সো একটা ক্রেতার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য যে চারটা জিনিস দরকার সেটা হচ্ছে তার লোকেশন, সাইজ, টাইম এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। এখানে দুইটা জিনিস ভ্যারি করে, একটা হচ্ছে সাইজের ক্ষেত্রে অনেক সময় কম বেশি হতে পারে, উনি হয়তো 1200 থেকে 1500 বলতে পারে, উনি হয়তো 1200 থেকে 1500, আবার কখনো কখনো শুনবেন 1500 থেকে 1800, কিন্তু যে লোক 1200 ফ্ল্যাট স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে সে লোক 1800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখতে যাবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তো উনাকে এই জায়গাটা ক্লিয়ার, মানে আপনি আগে কোশ্চেন করে জেনে নিতে পারেন উনি কেমন সাইজ চাচ্ছে, এবং উনি 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট চাচ্ছে, এটা ঠিক আছে, কয় বেডের চাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আপনি যদি এই বিষয়গুলো ক্লিয়ার থাকতে পারেন তাহলে ক্রেতার সম্ভাব্যতাটা যাচাইটা আপনার জন্য খুব ইজি হবে, এবং এরপরে যে জিনিসটা আপনি আইডেন্টিফাই করবেন যে ক্রেতা সত্যিকারের ক্রেতা আপনার জন্য কতটুকু, মানে প্রসপেক্টটা কতটুকু হট সেটা বোঝার জন্য দেখবেন আপনি যখনই তাকে ফোন দিচ্ছেন উনি ফোন রিসিভ করছে কিনা। উনি ব্যস্ত থাকতে পারেন, ব্যস্ত থাকলে মেসেজ দিচ্ছে অথবা বলে, মানে কিছুক্ষণ পরে উনি আবার ব্যাক করছে। এই কমিউনিকেশনটা যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে ক্রেতাটা হট, যে কোনো সময় আর এটাকে বুকিং দেওয়া সম্ভব। এরপরে যেটা সেটা হচ্ছে ওনার কাছে যদি মিটিং চান, আপনি মিটিং চান, অথবা উনাকে যদি মিটিং এর জন্য অফিসে ডাকেন উনি আপনার মিটিং এর টাইম দেয়, আপনাকে দেখ অথবা উনি নিজে এসে টাইম দেখ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি প্রপার ক্রেতা অ্যানালাইসিস করতে চান, আপনি যখনই ওনাকে বলবেন যে স্যার আমি আপনার সাথে এসে দেখা করতে চাই, অথবা একদিন অফিসে আসেন স্যার চায়ের দাওয়াত দেন, উনি যদি দুইটার একটা তো রাজি না হয় তাহলে বুঝতে হবে উনি জাস্ট খালি তথ্য নিচ্ছে, উনি এখন পর্যন্ত ক্রেতা না। ওকে, উনি আরো সময় নেবেন, আপাতত মার্কেট সার্ভে করছে। এরপরে সেটা হচ্ছে যিনি লিগ্যাল বায়ার, যিনি তার কেনার এখনই সম্ভাবনা আছে, তিনি বিভিন্ন রকম কোশ্চেন করবেন। আমরা হয় কি অনেক রকম কোশ্চেন করলে অনেক সময় আমরা সে কি হয়ে যায় যে এত কোশ্চেন করতেছে এত কোশ্চেন করতেছে, কিন্তু এটা কিন্তু একটা পজিটিভ সাইন। একজন মানুষ লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা দিয়ে একটা প্রপার্টি ক্রয় করবে, উনি অনেক কিছু জানার রাইট রাখে। ওকে, উনি যদি প্রথম বায়ার হয়ে থাকে তাহলে তো অনেক কিছুই জানবে, এটা স্বাভাবিক ব্যাপার। উনি যদি দ্বিতীয় তৃতীয় বায়ার হয়ে থাকে তাহলে কিন্তু উনি অনেক বিষয় এক্সপিরিয়েন্স, তো ওনাকে উল্টা পাল্টা বোঝানোর কিছু নাই। সো একটা ক্লায়েন্ট কি কোশ্চেন করছে, কিভাবে কোশ্চেন করছে, এটার উপরও ভেরি করে আপনি যাচাই করতে পারেন উনি ক্রেতাটা কতটুকু সম্ভাবনাময়। ওকে, তারপরে যেটা সেটা হচ্ছে আপনি যখন ওনাকে অফার করছেন যে আচ্ছা ঠিক আছে স্যার আপনি তো এরকম এরকম বাজেটের মধ্যে চাচ্ছেন, এরকম এরকম সাইজের মধ্যে চাচ্ছেন, এই লোকেশনে চাচ্ছেন, আমার এই লোকেশনে এরকম জায়গায় একটা প্রজেক্ট আছে, আপনি চাইলে আসতে পারেন, একটু যদি আসেন আমার প্রজেক্টটা ভিজিট করে নেন। তো এই বিষয়গুলো যদি আপনার সাথে পজিটিভলি ঘটে তাহলে আপনি ধরে নিতে পারেন ক্রেতাটার সম্ভাবনা অনেকখানি আছে। ওকে, তো আজকে এই তিনটা দিয়ে শেষ করছি, বিকজ অফ এখানে ক্রেতাকে যাচাই করাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি যদি এই তিনটা জায়গায় যদি ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে পরের ধাপগুলোতে আপনি কনফিউশনে পড়ে যাবেন। তার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা এই তিনটা ধাপ কয়েকবার দেখবেন, বুঝে তারপরে আপনারা পরের ধাপে যাবেন, এবং আগামীকালকে আমরা মানে লাইভ ক্লাসে আসবো ইনশাল্লাহ, পুরা সেশনটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো তিনটা ধাপের মধ্যে কি কি, আমাদের টোটাল ধাপ ছিল 7টা, যে একটা সেলসের মূল কাজগুলো যেটা ছিল সেটা হচ্ছে সম্ভাব্য ক্রেতা খোঁজা, দ্বিতীয় হচ্ছে ক্রেতার চাহিদা নির্ণয় করা, তৃতীয় হচ্ছে ক্রেতার সম্ভাব্যতা যাচাই করা, চতুর্থ হচ্ছে প্রজেক্ট ভিজিট, তারপর হচ্ছে দাম ও শর্ত আলোচনার বা সমালোচনা, মানে মিটিং শেষ করা, ক্লোজিং মিটিং, এরপরে হচ্ছে বিক্রয় সম্পূর্ণ করা, ডিল ডান। ওকে, এরপরে হচ্ছে বিক্রয় পরবর্তী সহায়তা। তো এই জায়গায় আমরা মূলত আজকে তিনটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথম হচ্ছে ছিল যেটা সেটা হচ্ছে সম্ভাব্য ক্রেতা খোঁজা। সম্ভাব্য ক্রেতা খোঁজার ক্ষেত্রে প্রথমে আমরা বলেছি নিজস্ব নেটওয়ার্ক, তারপরে লোকাল নেটওয়ার্ক, তারপর হচ্ছে অনলাইন বা অফলাইন মিডিয়ার ব্যবহার, তারপরে ইভেন্ট অফ ফেয়ারের আয়োজন, দেন কমিউনিটি এঙ্গেজমেন্ট বা ব্র্যান্ডিং ডেভেলপমেন্ট বা অ্যাডভার্টাইজমেন্ট গুলো আরেকটু আপার লেভেল আপ করা। ওকে, এরপরে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে ক্রেতার চাহিদাটা আপনি নির্ণয় করবেন কিভাবে। এটার প্রথম কথাটা হচ্ছে সঠিক প্রশ্নের মাধ্যমে আপনি জানতে পারেন, এবং প্রশ্নটার ক্ষেত্রে আমি হাইলাইট করেছি প্রশ্ন যেন তদন্তের মতো না হয়, সেটা যেন অবশ্যই সাহায্য করার জন্য আপনি জিজ্ঞাসা করছেন এরকম যেন সে ফিল করে, বন্ধু সুলভ যেন আচরণ তৈরি হয়। ওকে, কমিউনিকেশনটা খুব ক্লিয়ার হওয়া উচিত। এখানে বেশ কিছু কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যে কোশ্চেন গুলো থেকে আপনি তথ্যগুলো পেতে পারেন। সেটা হচ্ছে উনি আসলে কেন কিনতে চাচ্ছে, উনি কি নিরাপত্তার জন্য কিনছে, নাকি থাকার জন্য কিনতে চাচ্ছে, নাকি উনি ইনভেস্টমেন্টের জন্য কিনছে, উনি কোথায় কিনতে চাচ্ছে, ওনার লোকেশনটা জানতে পারাটা খুব ইম্পর্টেন্ট, ওনার বাজেট জানতে পারাটা খুব ইম্পর্টেন্ট, টাইমলাইন উনি কতদিনের মধ্যে একটা ডিসিশন নিতে চাচ্ছে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি আপনি জানতে পারেন তাহলে তার চাহিদাটা আপনি খুব অনায়াসে বুঝে যাবেন। ওকে, আর মেইন ডিসিশন মেকারটা কি,
যার সাথে কথা বলছেন উনি ডিসিশন মেকার, নাকি উনি ডিসিশন মেকার না, উনি ডিসিশন মেকারের পক্ষ হয়ে তথ্য সংগ্রহ করছে। এই জিনিসটা বুঝতে পারাটাও খুব ইম্পর্টেন্ট। লাস্টলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উনি আসলে কেমন দাম, কেমন লোকেশন, কেমন রোড, উনি আসলে কি মানে ওই সোসাইটিটাকে বিলং করতে চাচ্ছে, এই কারণে উনি প্রপার্টি কিন্তু ক্রয় করতে চাচ্ছে, নাকি উনি ওখানে অন্য অন্য সুযোগ সুবিধাগুলো আহ, উম, আহ, গ্রহণ করতে চাচ্ছে, সেই বিষয়টা জেনে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো এটার জন্য আমরা যে ধাপগুলো বলেছি, যে একজন ক্রেতার চাহিদা বোঝার জন্য যে 5টা ধাপ আপনাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে প্রথমে লিসেন, দেন হচ্ছে আস্ক, মানে আপনি মনোযোগ দিয়ে আপনি শুনবেন, তারপরে মানে প্রপার ওয়েতে কোশ্চেন করবেন, তারপরে হচ্ছে তাকে অবজার্ভ করেন তিনি আসলে কিরকম চাচ্ছে, আপনি মানে তার সাথে আপনার বিহেভিয়ারের কি পার্থক্য কোনো হচ্ছে কিনা, বা আপনি যখনই কমিউনিকেশন করছেন কমিউনিকেশনটা ঠিক মতো পাচ্ছেন কিনা, এই জায়গাগুলো আপনি ক্লিয়ার হবেন। দেন হচ্ছে ফিল করা, দেন যাচাই করা। ওকে, সো এই ধাপগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে তারপরে আপনি সম্ভাব্যতাটা যাচাই করতে পারেন, কে শুধু শুধু তথ্য নিচ্ছে নাকি উনি আসলে সত্যি কিনতে চাচ্ছে। এটা জানার জন্য আপনাকে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে 4টা বিষয় আপনাকে ক্লিয়ার হতে হবে। সেটা হচ্ছে উনি যে কিনতে চাচ্ছে ওনার লোকেশনটা কি উনি ক্লিয়ার কিনা, ওনার সাইজ ক্লিয়ার কিনা, ওনার টাইমটা উনি জানে কিনা, যে উনি কোন টাইমের মধ্যে ডিসিশন নিতে চাচ্ছে এটা ক্লিয়ার কিনা, দেন ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা ওনার কতটুকু স্বচ্ছ, এই জিনিসটা আপনার জানা দরকার। আর লাস্টলি আপনি বুঝতে পারবেন যেটা, সেটা হচ্ছে ওনার সাথে আপনার কমিউনিকেশনটা কেমন, ওনাকে ফোন দিলে কি উনি ফোন রিসিভ করে, ওনার সাথে দেখা করতে চাইলে কি উনিকে দেখা করার একটা সুযোগ করে দেয়, ওনার সাথে প্রশ্ন করলে কি উনি কি বিভিন্ন রকম কিছু জানতে চাচ্ছে। এগুলো যদি আপনি পেয়ে থাকেন তাহলে বুঝতে পারেন যে এটা একটা জেনুইন বায়ার। তো এই বায়ারটার পেছনে যদি আপনি সময় দেন, এরকম যদি আপনার হাতে যে 3-4টা বায়ার যদি আপনি রেডি করতে পারেন, তাহলে প্রতি মাসে সেল ডান করা খুবই সম্ভব। সো আই বিলিভ দ্যাট আপনারা এই বিষয়গুলো সবাই যার যার মতো করে অ্যানালাইসিস করবেন। পার্সোনাল আস্কিং যদি থাকে তাহলে আপনারা গ্রুপে অবশ্যই লিখবেন। আর এখান থেকে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে সবাই গ্রুপে আস্কিং করেন। ইনশাল্লাহ এগুলো নিয়ে আমরা আর কোনো একটা মাস্টার মাইন্ড ক্লাসই শুরু করবো আপনাদের জন্য, যেটা কোশ্চেন গুলোর উপরে থাকবে। আর বাকি যে বিষয়গুলো আছে এটা আগামীকালকে লাইভ ক্লাসে এইখান থেকে নিয়ে একদম পুরো টপিকটা আমরা শেষ করব। তো বেস্ট অফ লাক, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।